আসন পুনর্বিন্যাস, ভাঙার ইউএনও কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, হরতাল বাগেরহাটে। রাজশাহীতে সারের সংকট, সমস্যায় কৃষকরা। এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধা অনুসন্ধানে দুদক। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাচ্ছি। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর ও উপজেলা পরিষদে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন সরকারি অফিস এবং পুলিশের অন্তত 3টি গাড়ি, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনের ফলে ফরিদপুর, বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ভোর থেকে ভাঙার বিভিন্ন পয়েন্টে থাকা অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। বেলা 11টার দিকে আবার পুলিশের বাধা উপেক্ষা করে দুটি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন স্থানীয়রা। গত 4ই আগস্ট ফরিদপুর 4 আসনের ভাঙার আলগি ও হামিদি ইউনিয়নকে পাশের ফরিদপুর 2 আসনে সংযুক্ত করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন ভাঙা এলাকার মানুষ। এদিকে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 3 দিনের হরতাল কর্মসূচি পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচির প্রথম দিনে সকাল থেকে ঢিলেঢালাভাবে চলছে হরতাল। শহরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, চলাচল করছে ছোট ছোট যানবাহন। দাবি আদায়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল করেন হরতাল সমর্থকেরা। এছাড়া বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তারা। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে বাস ছাড়েনি। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে শুধু মহাসড়কে হরতাল পালন করছে বলে জানান বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম। রাজশাহীতে দেখা দিয়েছে সারের চরম সংকট। পর্যাপ্ত সার বরাদ্দ না পাওয়ায় জমিতে প্রয়োজন মতো সার দিতে পারছে না কৃষকেরা। সারের অভাবে লালচে হয়ে যাচ্ছে ধান গাছের পাতা। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে সারের সহজলভ্যতা বাড়াতে আমদানির উপর জোর দিচ্ছেন ডিলাররা। রাজশাহীর বিভিন্ন উপজেলা ঘুরে রিপোর্ট করেছেন সহকর্মী বুলবুল হাবিব এবং ছবি তুলেছেন রুবেল ইসলাম। রাজশাহীর তানোর উপজেলার দেওতলা গ্রামের কৃষক রাজু সরকার। তিনি 1 বিঘা জমিতে রোপা আমন চাষাবাদ করেছেন। সংকটের কারণে চারা রোপণের সময় জমিতে কম সার প্রয়োগ করায় ধান গাছ লালচে হয়ে গেছে। ধান গাছ পরিপুষ্ট করতে বাধ্য হয়ে কষ্টে সৃষ্টে সংগ্রহ করা 15 কেজি সারের মিশ্রণ তিনি তার জমিতে আবার প্রয়োগ করছেন। সংকটের কারণে অল্প করে সার দেওয়াতে ধানটা এখন আবারও সার দেওয়া লাগছে। ডিলাররা বলছে যে ডিএপি নাইখো আসেনি, পাওয়া যাচ্ছে না, তাই এখন বাইরের খুচরায় 2-5 কেজি করে নিয়ে এসে জমিতে ব্যবহার করা হচ্ছে। গত 3 মাস ধরে রাজশাহীর তানোর উপজেলায় সারের ব্যাপক সংকট। রোপা মৌসুম শুরু হওয়ার পর তা আরও বেড়েছে। ডিএপি সারের সংকট বেশি এলাকাতে, ইউরিয়া সারের কোনো সমস্যা নাই। আমাদের 50 কেজির দরকার হয়, ডিলারের কাছে গেলে 20 কেজি পাই, 10 কেজি পাই, এরকম করে পাই। কৃষকরা বলছেন ডিলারদের কাছে গেলে সার পাওয়া যায় না, দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল, আবার দামও বেশি দিতে হয়। ডিএপি নিতে গেলে বলেছে এখন ইউরিয়া আছে, ডিএপি পায় না, আর ডিএপির সময় আপনার ইউরিয়া দিবে, দিয়ে আপনার খুব সমস্যা হয়। আর ডিলাররা বলছেন রোপা মৌসুমে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নন ইউরিয়া সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে। চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দ দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারা আমদানি বাড়িয়ে পর্যাপ্ত বরাদ্দের আহ্বান জানিয়েছেন। ডিএপি দেখুন এই মাসে বরাদ্দ দিয়েছিল 5 টন, আমার এখানে লাইনে দাঁড়াইছিল 200 উপর লোক, তাহলে কীভাবে দেবো? যারা লাইনে ছিল প্রথমে তারা পেয়েছে, আর যারা ছিল না তারা পায়নি। ভর মৌসুম এখন গত 3 মাস থেকে এখন পর্যন্ত এই 3 মাসের বরাদ্দ খুব কম ছিল,
অন্যান্য বছর হিসাব করলে দেখা যায় অনেক কম। প্রান্তিক পর্যায়ে সারের সহজলভ্যতা বাড়াতে সার আমদানির ওপর জোর দিচ্ছেন বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। তবে বিএডিএসি বলছে তারা ইতোমধ্যে তাদের বরাদ্দের 70% সার ডিলারদের সরবরাহ করেছেন। একটা জমিতে আগে একটা ফসল হতো, এখন 3টা হচ্ছে। এই সমস্ত কারণে অবশ্যই কিছুটা আমদানি আমাদের যদি বাড়ায় তাহলে এই ছোট ছোট যে সংকটগুলো সেটা থাকবে বলে আমার মনে হয়। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। রশিদপুর কূপের ৮০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সুন্দরবনের কয়রা থেকে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ, আটক ১। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধা দিয়ে অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি সংস্থাটির অভিযানে প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে দুদক। কর্মকর্তারা জানান, জুন মাসে এ বিষয়ে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে একটি রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন ২৫ লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেয়া সহ নানা অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এরপরেই দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎ কেন্দ্র অভিযান চালিয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। এতে বলা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের এনটিসিপির নীতিমালা অনুযায়ী বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান কমিটি করেছে দুদক। হবিগঞ্জের রশিদপুরে পুরাতন ৩ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সংযুক্ত হচ্ছে। সকাল থেকে জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। গত ৫ সেপ্টেম্বর সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। ১৯৯৪ সাল থেকে ৩ নম্বর কূপ দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিকই ছিল। তবে গত বছরই কূপটি বন্ধ হয়ে যায়। কূপটি দিয়ে আবার গ্যাস প্রাপ্তির বিষয়টিকে সুখবর সংবাদ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ। এই কূপটি থেকে আগামী ১০ বছরে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য ৪,৭০০ কোটি টাকা। এছাড়া রশিদপুর ১১ ও ১৩ কূপ খননের প্রকল্প চলমান রয়েছে। দর্শক, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম দিনের সাক্ষ্য দেয়া শেষে ব্রিফ করছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। মানবতা বিরোধী অপরাধ এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল, প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। 2 দিন আগে একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন, ফাইয়াজের জন্মদিন গেছে। জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন, আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ, রিকশায় করে যাচ্ছিল, সেই রিকশায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন, আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে, আর সে যদি আজকে জীবিত থাকতো, আমার একমাত্র ছেলে, তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম।
বলে ভদ্রলোক কেঁদে দিলেন। আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি। আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি। আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। এবং যদি না ফিরে আসে, এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি আপনি কোয়ালিশন অফ ফিয়ার্স বইয়ের উদ্ধৃতি করেছেন, জি, সেখানে কি বলতে চেয়েছিলেন? কোয়ালিশন কোয়ালিশন দি কোয়ালিশন ইয়ার্স বইটার নাম না, দা কোয়ালিশন অফ ইয়ার্স না, দা কোয়ালিশন ইয়ার্স। দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনা। দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষী দেওয়ার পর ব্রিফ করছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন দেশের খবর। দর্শক, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমাদের জানাবেন রাকসু নির্বাচনের প্রস্তুতি কেমন, এবং আমরা ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে যা দেখলাম তার ভিত্তিতে আসলে আমরা কি আশা করতে পারি রাকসু নির্বাচনে? গতকাল যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে আজকে থেকে প্রার্থীরা কিন্তু ব্যাপক প্রচারণা সেটা শুরু করেছেন। তারা সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন ক্যাম্পাস কম্পাউন্ডে, বিশেষ করে আপনার যে বিভিন্ন চায়ের স্টলে বা বিভিন্ন আড্ডায় তারা আসলে প্রার্থীরা বিভিন্ন শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তারা তাদের ভোট প্রত্যাশা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ইসলামী ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী, তারা একে অপরের সাথে কোলাকুলি করতেছিলেন। আসলে একটা সৌহার্দ্যপূর্ণ বা একটা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে তারা তাদের এই প্রচারণা কার্যক্রম চালাই যাচ্ছিল। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, প্রথমে ছাত্রদল মনোনীত প্যানেলের একটু জিএস এর কাছে যাই, যে আসলে প্রচারণা কেমন দেখছেন? যে আপনারা দেখেছেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে ইতিবাচকভাবেই দেখেছে, তারা আমাদের প্যানেল নিয়ে বেশ আশাবাদী। অন্যান্য যে প্যানেলগুলো হয়েছে সেই প্যানেল থেকে তারা ছাত্রদলের যে প্যানেল সেটাকে তারা অনেক আশাবাদী এবং ইতিবাচকভাবেই দেখেছে। তারা আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা শিক্ষার্থীদের মতামত নিচ্ছি, তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ইশতেহার প্রদান করব, সেই রূপরেখা আমরা প্রণয়ন করছি। আশা করি আগামী 25 তারিখ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। জি, আমরা একটু ইসলামী ছাত্র শিবির মনোনীত যে প্যানেল আছে, প্যানেলের জিএস প্রার্থী, তার সাথে একটু কেমন প্রচারণা করছেন? আসলে দীর্ঘদিন পর আসলে রাকসু হচ্ছে, 35 বছর পর। দীর্ঘ 1 বছর আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করব, অনেক জল্পনা কল্পনার পর আমরা গতকালকে ব্যালট নাম্বার পেয়েছি। তো ইতিপূর্বে আমরা আসলে শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের স্বপ্নের ক্যাম্পাস কেমন হবে, ইশতেহার আমাদের কেমন হওয়া উচিত, তাদের কাছে জানার চেষ্টা করেছি। এখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আপনি জানেন যে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছেন। আমরা যখন বলছি যে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত, তখন আসলে তাদের উচ্ছ্বাস আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তাদের অংশগ্রহণের পরে আসলে এই উৎসবটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নারী শিক্ষার্থীরাও অনেক বেশি সাড়া দিচ্ছেন আমাদের। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে দুটো প্যানেলের যারা আসলে জিএস প্রার্থী ছিলেন তাদের কথা শুনছিলাম। সেরকমভাবে আমরা দেখছি যে আসলে পুরো ক্যাম্পাস জুড়ে জমজমাট যে প্রচারণা সেটা। ধন্যবাদ বুলবুল আপনাকে। আমরা শুনছিলাম রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।